শেখার বয়সেই তো সব শিক্ষক হারিয়েছ। আহনাব খ্যাপা কণ্ঠে বলে। আপনি এখানে কেন এসেছেন? অরুণিকাকে নিতে এসেছি। ওকে নিতে আসার তো আপনার কোনো অধিকার নেই। আমি ওর মামা, আমি ওকে নিয়ে যেতেই পারি। এসব কোন ধরনের তামাশা? আপনি হঠাৎ কোথা থেকে এসে এসব কথা বলছেন? আর তুমি আমার সাথে কেমন তামসা করছো? আসার সাথে সাথেই অভদ্রের মতো কথা বলছো। আপনিও খুব একটা ভদ্রভাবে ঘরে ঢুকেননি। আপনার হাবভাব কোনো ভদ্রলোকের লক্ষণ দেখায়নি, তাই আমিও ভদ্রতা দেখানোর প্রয়োজন মনে করছি না। শাহবাজ খান হঠাৎ তাচ্ছিল্যে সুরে বলে। তাহলে এই ছেলে হবে আমার ভাগ্নির উড বি হাজব্যান্ড? এমন অভদ্র বেয়াদব ছেলের সাথে অরুণিকার বিয়ে ঠিক হয়েছে? তোমাকে তো আমার সেই সময় থেকেই অপছন্দ ছিল। উপর থেকে তুর্য সিঁড়ি দিয়ে নেমে শাহবাজ খানকে দেখে আবারও উপরে উঠে গেল। সে গিয়ে উপমাকে বলে। উপমা, তুই টিঙ্কেলের কাছে যাও, ওর সাথে কিছুক্ষণ থাকো, ও যাতে কোনোভাবেই নিচে না নামে। উপমা চিন্তিত কণ্ঠে বলল। কি হয়েছে? তুর্য তাগাদা দিয়ে বলে। তোমাকে যা বলেছি আপাতত তাই করো। উপমা উপরে উঠতেই তুর্য বাকিদের ঘরে গিয়ে শাহবাজ খানের আসার খবর দেয়। সবাই নিচে নামতেই শাহবাজ খান বলেন। সৈন্যবাহিনী নিয়ে চলে এসেছো দেখছি, এবার অরুণিকাকেও আসতে বলো। আরাফ শাহবাজ খানের সামনে দাঁড়িয়ে বলে। কি চান আপনি? অরুণিকাকে দেখতে এসেছি, ওকে নিতে এসেছি। আপনার হাতে অরুকে দেব? এটা আপনি ভাবলেন কিভাবে? কেনই বা দেবে না? তা আপনি ভালো করেই জানেন মিস্টার শাহবাজ খান। শাহবাজ খান ধীর কণ্ঠে বলে। জানি, সেই খবরটা তো দেখছো, যেটা দেখে তোমার আমাকে খুনি ভাবছো। ভাবছো আমি সেই রাতে মির্জাদের সাথে মিলিত হয়ে সবাইকে খুন করেছি। ওকে ফাইন, ভাবো যা ভাবার। আমি কাউকে এক্সপ্লেন করার প্রয়োজন মনে করি না। ইভান শাহবাজ খানের হাত ধরে দাঁতে দাঁত চেপে বলে। শুধু প্রমাণটা একবার পাই, সব দাদাগিরি বেরিয়ে যাবে। এরপর ইভান টেনে শাহবাজ খানকে ঘর থেকে বের করে দেয়। শাহবাজ খান বলে। আমি এতটুকুই বলবো, অরুণিকা আমার বোনের মেয়ে। জিহান জিশান আমার ভাগ্নে ছিল। নিফা আমাদের বোন ছিল। জোবাইর করিম চৌধুরী আমার ভাগ্নিপতি ছিল। আমি বাইরের কারো সাথে আত্মীয়তা রাখি না, কিন্তু আত্মীয়দের সাথে আত্মীয়তা ভালোই রাখতে জানি। এখন কেউ যদি আমার নামে মিথ্যা অভিযোগ করো, মিডিয়া যদি আমাকে খুনি মনে করে, তাহলে আমার কিছুই করার নেই। তবে একটা কথা শুনে রাখো, অরুণিকাকে নিজ থেকেই আমার সাথে চাইবে। আর ওই আহানাফকে বলে দিও, আমার ভাগ্নির বিয়ে ওই বেয়াদবের ছেলের সাথে কখনোই হবে না। ইভান ধরাম করে শাহবাজ খানের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ইমন বলে। এখন বাড়ির বাইরে আরও কয়েকজন পাহারাদার লাগাতে হবে, সিকিউরিটি আরও শক্ত করতে হবে। এদিকে রাতে অরুণিকার ফোনে একটা কল আসে। অরুণিকা ফোন ধরতেই ওপাশ থেকে কেউ একজন বলে ওঠে। ছোট সোনামণি, অরুণিকা, কেমন আছো মা? কে আপনি? আমি তোমার শুভাকাঙ্ক্ষী। অরুণিকা কিছুটা অবাক হয়। লোকটা আজ তাকে তার মামার বাসায় আসার ঘটনাটা বলে, আর কিভাবে ছজন তাকে অপমান করে বের করেছে সব জানে। অরুণিকা বলে। আপনি আমাকে এসব কেন বলছেন? তোমাকে সতর্ক করতে চাইছি, এই 6 জন তোমার সাথে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। ভুলে যেও না, তুমি 50 ভাগ অংশের মালিক। এই 50 ভাগ অংশে মৈত্রী মেনশনের অর্ধেক জায়গা এসে পড়ছে। তোমার বাবা দাদার পৈতৃক সম্পত্তি সহ অনেক কিছু। তুমি একাই কোটি টাকার মালিক হয়ে গেছো। এখন এই টাকাগুলো তোমার কাছ থেকে নেওয়ার জন্যই এই 6 জন তোমাকে ব্যবহার করছে। অরুণিকা বিরক্ত হয়ে চেঁচিয়ে বলে। চুপ করুন, আমার লাগবে না 50 ভাগ সম্পত্তি। নিলে নিয়ে নিক, আমার তাতে কিছুই আসে যায় না। আমার মূল সম্পদ সেই 6জন পুরুষ যাদের নিয়ে আপনি আমাকে এখন উল্টাপাল্টা কথা বোঝাচ্ছেন। আর একবার ফোন করলে আপনার নামে আমি মামলা করে আসব, আপনার সিম বন্ধ করিয়ে দিব। অরুণিকা ফোনটা কেটে দেয়। লোকটাকে যাচ্ছে তাই শোনালেও অরুণিকা কোনোভাবেই নিজের মনকে শান্ত করতে পারছে না। সে বুকে হাত দিয়ে বিড়বিড় করে বলে। আর কেউ আমাকে ধোকা দিলেও আরাফ কখনোই আমাকে ধোকা দেবে না। আমি আরাফকে বিশ্বাস করি।
আজ অনেক দিন পর নিয়াজ হোসেনের সাথে মার্কেটে এসেছেন রিয়াজুর রহমান। সাধারণত তার জিনিসপত্র কেনার দায়িত্ব নিয়াজ হোসেনের উপরেই থাকে, তবে আজ তিনি সহই এসেছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখ আটকে যায়। তিনি মুগ্ধ দৃষ্টিতে সামনে তাকিয়ে আছেন। নিয়াজ হোসেন রিয়াজুর রহমানকে থমকে যেতে দেখে বলে, কি হয়েছে, দাঁড়িয়ে গেলি কেন? রিয়াজুর রহমান মুচকি হেসে বলে, নিখুঁত সৌন্দর্য। নিয়াজ হোসেন সামনে তাকিয়ে একটা মেয়েকে দেখে বলে, আমার মেয়ের বয়সী মনে হচ্ছে। রিয়াজুর রহমান ভ্রু কুচকে বলে, কার মেয়ের বয়সী জানতে চাইনি। আমার যেহেতু মেয়ে নেই, তাহলে মেয়ের বয়সী বলতে কোনো নারী আমার জন্য এই পৃথিবীতে নেই। সবগুলোই আমার বয়সী। আমি এই মেয়ের সব ডিটেলস চাই। নিয়াজ হোসেন বলে, পৃথিবীর সব মেয়ের ডিটেলস নিয়ে আমি বসে থাকি না। আমাকে কি তোর গুগল মনে হচ্ছে? মায়ের শেষ ইচ্ছা পূরণ করার সময় এসে গেছে নিয়াজ। নিয়াজ হোসেন অবাক হয়ে বলে, তুই এই মেয়েকে দেখেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস? রিয়াজুর রহমান কোনো কথা না বলে মার্কেট থেকে বেরিয়ে পড়ে। নিয়াজ হোসেন মনে মনে বলে, এই রিয়াজ আমাকে আবার কোন ঝামেলা ফেললো? বুড়ো বয়সে আমাকে হেনস্থা করিয়ে ছাড়বে। এদিকে ইভান আর সানায়া একটা রেস্টুরেন্টে বসে আছে। ইদানিং তাদের প্রায় দেখা হয়। তাদের বন্ধুত্ব খুব জমে উঠেছে। যে ইভান খুব কম হাসতো, সে এখন প্রাণ খুলে হাসে, আর সে হাসি বরাবরই সানায়াকে মুগ্ধ করে। প্রথম দিন থেকে ইভানের ব্যক্তিত্ব সানায়াকে মুগ্ধ করেছিল। সেই থেকে সে যতবারই ইভানকে দেখেছিল, মুখে গম্ভীর ভাব রাখলেও মনে মনে খুব খুশি হতো। মাউসিয়া তার ইমনের এঙ্গেজমেন্টেও যাওয়ার মূল কারণ ইভানকে দেখা, তবে সানায়া তার অনুভূতির কথা কাউকে বলেনি। এমনকি রাহিও এসব জানে না। তার ভালো লাগা সে নিজের মাঝে জমিয়ে রেখেছে। সানায়া আর ইভান কথা বলছিল, হঠাৎ এক মহিলা চেয়ারে বসতে গিয়ে ধপ করে নিচে পড়ে গেল। ইভান উঠে মহিলাটাকে বসিয়ে তার কোলের বাচ্চাটাকে নিয়ে নেয়। মহিলাটার কোলে 1 বছর বয়সে একটা বাচ্চা ছিল। রেস্টুরেন্টের অনেকেই মহিলাটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, আর ইভান সেই বাচ্চাটার কান্না থামানোর জন্য বিভিন্ন মুখভঙ্গি দিচ্ছে। সানায়া তা দেখে আনমনে হাসছে। ইভান মহিলাটার ব্যথা কমলে তার কোলে বাচ্চাটাকে দিয়ে দেয়। এরপর সে খাবারের বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। সানায়া তাকে বলে, বাচ্চাটার সাথে খুব সখ্যতা আছে দেখছি। ইভান হেসে বলে, ওটা তো অনেক শান্ত বাচ্চা ছিল। যেখানে এক রক্তসত্তা বাচ্চাকে বড় করে তুলেছি, সেখানে সখ্যাত তো থাকবেই। কে এসে? অরুণিকা, সে দুষ্টু ছিল মেয়েটা, তবে ও আমাকে অনেক ভয় পায়। স্বাভাবিক, যা এক্সপ্রেশন দেখাও, তোমার চোখ দেখলেই বড় বুড়োরাও ভয় পেয়ে যাবে। ইভান হেসে বলে, কিন্তু তুমি তো একটু ভয় পাও না। সানায়া মনে মনে বলে, যে রাগী চেহারার উপর পটে আছি, সেটা দেখে ভয় পাই কিভাবে বলো? সবাই ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। একটু পর তারা কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তুর্য গাড়িতে ব্যাগগুলো উঠিয়ে গেটের কাছে এসে দাঁড়ায়। তখনই তার ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে আদিলের কল। সে রিসিভ করতে আদিল ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, তুর্য, কোথায় তুমি? তুর্য ভ্রু কুচকে বলল, আমরা বের হচ্ছি ভাই। আপনি ঠিক আছেন তো? না, আমি ঠিক নেই, কিছুই ঠিক নেই। তুমি এখন আমার দেওয়া লোকেশনে আসো, তুমি সব বুঝতে পারবে। তোমাদের সাথে অনেক বড় ধোঁকা হয়েছে। আমার কাছে সব প্রমাণ আছে। কে তোমাদের পরিবারকে খুন করেছে, কেন করেছে, সব তথ্য আমার হাতে আছে। তুমি তাড়াতাড়ি আসো। তুর্য ফোন রেখেই ঘরে ঢুকে আনাফ তার সাথে যেতে বলে, সাথে তার পিস্তলটাও নিতে বলে। উপমা তুর্যের হাতে পিস্তল দেখে ভীত কণ্ঠে বলে, কোথায় যাচ্ছেন আপনি? তুর্য কোনো উত্তর না দিয়ে বেরিয়ে পড়ে। তারপর আহনাফকে গাড়িতে আদিলের বলা কথাগুলো বলে। তারা হুড়োহুড়িতে সবাইকে জানাতে পারেনি, তাই আহনাফ আরাফকে মেসেজ দিয়ে সারসংক্ষেপ জানিয়ে দিল। 20 মিনিটের মধ্যে আদিলের দেওয়া ঠিকানায় পৌঁছে গেল তারা। গাড়ি থেকে নেমেই দেখলো একটা পুরনো বাড়ি। তুর্য পিস্তলটা পেছনের পকেটে নিয়ে ধীর পায়ে ভেতরে ঢুকলো। আহনাফ উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি তো আমার পিস্তলটাই সাথে আনিনি। এখন যদি কারো উপর অ্যাটাক করতে হয়? তুর্য বলল, করতে হলে করব। এখন আমার পিস্তলে মাত্র 3টা বুলেট আছে, আর আমি কারো উপর অ্যাটাক করতে ইচ্ছুক নই। আমি শুধু আমার পরিবারের হত্যাকারীদের উপর এই বুলেটগুলো ছুটতে চাই। কিন্তু কেউ যদি সামনে চলে আসে, তাহলে শারীরিক শক্তি দিয়ে তার উপর অ্যাটাক করব। আহনাফ বলল, মারতে পারবি তো? তুই পারবি? কলকাতায় 1 বছর তো এসবের উপরেই ট্রেনিং নিয়েছি, কিন্তু তুই তো শিখিসনি। তোর উপর অ্যাটাক করলে কিভাবে সামলাবি? এখন এসব পথে বন্ধ কর, দেখি কি হয়। তারা ভেতরে ঢুকে আশেপাশে তাকায়।
আহনাফ বলে, তুর্য, তুই কি শিওর আমাদের এখানেই আসতে বলেছে? হ্যাঁ, এই লোকেশনটা তো শেয়ার করলো। তারা দোতলায় উঠতেই উপরে কারো কণ্ঠ শুনে দাঁড়িয়ে গেল। এক সিঁড়ি উঠতেই উপর থেকে কেউ একজন তাদের উপর গুলি বর্ষণ করতে শুরু করে। অতর্কিত আক্রমণে গুলিটা সোজা তুর্যের হাতে এসে লাগে। মুহূর্তেই তার হাত থেকে পিস্তলটা পড়ে যায়। আহনাফ তুর্যকে পেছনে সরিয়ে পিস্তল উঠিয়ে নিতেই মনে পড়ল পিস্তলে শুধু 3টে বুলেট আছে। তাই সে তাড়াহুড়ো করে পিছু ফিরে তুর্যকে নিয়ে পিলারের পেছনে চলে গেল। তুর্য শক্ত করে নিজের হাতটা ধরে রেখেছে। আহনাফ তার ফোন বের করে আরাফকে মেসেজ দিয়ে তাড়াতাড়ি সব জানালো। আরাফ ফোন হাতে নিয়ে আহনাফের মেসেজ দেখে চমকে ওঠে। উপরের মেসেজটার দিকে মিনিট খানিক তাকিয়ে সে ইভান আর ইমনকে নিয়ে বেরিয়ে পড়ে। তামির যেতে চাইলে ওকে অর্ণিকা আর উপমার খেয়াল রাখতে বলল। অর্ণিকা আরাফকে এভাবে বেরিয়ে যেতে দেখে তাহমিদের হাত ধরে বলে, এরা এভাবে কোথায় যাচ্ছে? ওদের কিছু হয়ে গেলে আমার খুব ভয় লাগছে তাহমিদ। তাহমিদ অর্ণিকার মাথায় হাত রেখে বলে, চিন্তা করো না, ওরা ফিরে আসবে। এদিকে আহনাফ তুর্যকে আড়াল করে পিরালের পেছনে দাঁড়িয়ে আছে। শত প্রশিক্ষণ নিলেও এভাবে বাস্তবে কারো উপর গুলি চালাতে হবে, এর জন্য এই মুহূর্তে তার প্রস্তুতি নেই। তার গুলিতে যদি কারো মৃত্যু হয়, হোক সে খুনি বা ভাড়া করা গুন্ডা, তাহলে সে কিভাবে এই অপরাধবোধ থেকে নিজেকে বের করবে? এখন সেটাই ভাবছে। তুর্য আহনাফের চেহারা দেখে বুঝতে পারলো সে এই মুহূর্তে কি ভাবছে। তাই সে নিজের গুলিবিদ্ধ হাতটা দেখিয়ে বলে, আমার শরীরে এত রক্ত নেই, তাড়াতাড়ি এখান থেকে বের হ, নয়তো আমি এখানে মারা যাব। মনে রাখিস, এরা আমাদের পরিবারে কাউকে ছাড়া নেই। 2 বছরের দিশান, তাহমিদের প্যারালাইজ দাদি, তোর প্রেগনেন্ট চাচি কাউকে ছাড়া নেই। তাহলে তুই ওদের উপর এত দয়া কেন দেখাচ্ছিস? হত্যার বদলে হত্যা, এটাই ন্যায় বিচার। তারা আমাদের পরিবারকে এমনভাবে হত্যা করেছে যে লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কিছুক্ষণ আগেই তুই বললি শারীরিক শক্তি দিয়ে অ্যাটাক করতে। হ্যাঁ, কিন্তু এখন ওরা তো আমাদের উপর সোজাসুজি অ্যাটাক করেছে। আহনাফের এবার রক্ত গরম হয়ে উঠল। সে হুট করে পিলারের পেছন থেকে বেরিয়ে পিস্তল তাক করলো উপরে সিঁড়িতে। উপরে কেউ নেই। সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। 3 তলায় উঠতেই তার দিকে গুলি ছোড়া হলো। সে নিজেকে দেয়ালের পেছনে আড়াল করে আত্মরক্ষা করে। এখন শুধু ওদের বুলেটগুলো শেষ করতে হবে। তাই সে কিছুক্ষণ পরপর নিজেকে সামনে এনে আড়াল করছে। এরই মধ্যে সে ভেতরে নিজেকে আড়াল করার মতো পিলার খুঁজতে লাগলো, কিন্তু কোনোভাবেই আহনাফ ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না। সে জোরে শ্বাস নিয়ে আস্তে করে ছাড়ে। সেই মুহূর্তে তার মনে পড়ে গেল তার মায়ের হাসি মাখা মুখটা, দিশানা আর অরুণিকার করা দুষ্টু মিষ্টি আবদারের কথা, বিকেলে মৈত্রী ম্যানশনের বাইরে বসে বড়দের চায়ের আড্ডা, আর অরুণিকার সেই 4 বছর বয়সে করা প্রশ্ন, বাবা কোথায়? বাবা কখন আসবে? আমি মায়ের কাছে যাব। মাকে ফোন করে আসতে বলো। আহনাফের চোখ ছলছল করে ওঠে। তার পুরো শরীর রাগে কাঁপতে লাগলো। এবার সে আর থামলো না। পিস্তল তাক করেই সামনে এগোতে লাগলো। প্রথম বুলেট, দ্বিতীয় বুলেট দুটোই দেয়ালে এসে বিদ্ধ হয়েছে। তবে তৃতীয়টা সোজা এসে ঠেকেছে অপর পাশে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা লোকটার উপর। আহনাফ এবার নিজেকে পিলারের পেছনে আড়াল করে অসহায় চোখে পিস্তলের দিকে তাকিয়ে রয়। এদের সাথে অ্যাটাক করার জন্য এই মুহূর্তে শারীরিক শক্তিটাই প্রয়োগ করতে হবে। কিন্তু যেখানে অপরপক্ষ বন্দুকধারী, সেখানে তার শারীরিক বল দেখানো মোটেও ফলপ্রসূ হবে না। এদিকে লোক দুটোর মধ্যে অন্যটা বন্দুক হাতে সামনে আগাতেই সিঁড়ি বেয়ে উঠে ঠা ঠা করে বুলেট ছুটতে লাগলো ইভান আর ইমন। লোকটার বুকটা ঝাঁঝরা হয়ে গেল। পিস্তলে আবার বুলেট ঢুকিয়ে সামনে এগিয়ে পিলারের পেছনে আড়াল করে রাখা আরেকটা লোকের দিকে এগিয়ে গেল ইমন। ইমনের চোখ লাল হয়ে গেছে, পানিগুলো চোখে চিকচিক করছে। সে লোকটার বুকে খুব জোরে লাথি মারতেই দেখলো সামনের মেঝেতে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। ইভান লোকটাকে ইচ্ছে মতো ঘুষি মারতে লাগলো। আহনাফ এবার এগিয়ে এসে সামনে লোকটাকে মারছে। আর ইমন সেই রক্তের স্রোতের সূত্রপাত দেখে সামনে এগিয়ে থমকে গেল। তার হাত থেকে পিস্তলটাই পড়ে গেল। তার পুরো শরীরটা রিনরিনিয়ে উঠল। আদেলের গলা বেয়ে গলগল করে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। ইমন আর আগানোর সাহস পেল না। সেখানেই সে ধপ করে বসে পড়ে। ইভান আর আহনাফও লোকটাকে মেরে হাঁটার অনুপযোগী করে ফেলেছে। তার ইমনের বিধ্বস্ত চেহারা দেখে সামনে এগিয়ে দেখল আদিলের গলা কাটা নিথর শরীর মেঝেতে পড়ে আছে। ইভান পেছনে ফিরে সেই লোকটার চুল টেনে ধরে বলে, কে মেরেছে আদিল ভাইয়া? কে? লোকটা কাপা কাপা কণ্ঠে বলে, আমি মারিনি, বস মেরেছে। কে তোমাদের বস? আমাকে ছেড়ে দিন স্যার, আমি সত্যটা বলবো। ছেড়ে দিব, আগে বলো কে মেরেছে? শাহবাজ খান। ইভান নামটা শুনেই লোকটার মাথায় গুলি করে দেয় আর ইমনকে টেনে ধরে নিচে নামায়।
এদিকে আরাফ তুর্যকে গাড়িতে বসিয়ে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। ইভান আর আহনাফকে নামতে দেখে সে বলে, কি হয়েছে, কোনো খবর পেয়েছিস? আহনাফ বলল। আদিল ভাইয়াকে মেরে ফেলেছে ওরা। তুর্য এ কথা শুনে থম মেরে রয়। আরাফের কান দিয়ে যেন গরম কিছু প্রবেশ করানো হয়েছে। সে মুহূর্তেই থমকে গেল। ইমন কাঁপা কাঁপা কণ্ঠে বলে, উনি আমাদের জন্য খুন হয়েছেন। কি করব এখন আমরা? উপমা আর ওর বাবা মাকে কিভাবে ফেস করবো এখন? ইভান দাঁতে দাঁত চেপে বলল, আর এসব করেছে ওই শাহবাজ খান। ওনার লোকে ওনার নাম বলে দিয়েছেন। ওই লোকটাকে এখন মরতেই হবে। আই উইল কিল হিম। মুর্শিদ জুবাইরের সহযোগিতায় কোনো টানা হেঁচড়া ছাড়াই আদিলের লাশটা দাফন করা হয়েছে। ঘটনাস্থলে আরো দুটো লাশ পাওয়া গেছে, আর তারা তুর্য আর ইভানের পিস্তল থেকে চালানো গুলিতেই মারা গেছে। তবুও তাদের উপর কোনো মামলা হয়নি, বরং এই লোক দুটো যে ভাড়া করা আসামি তার প্রমাণ দিয়ে থানা থেকে বেরিয়ে এলেন মুর্শিদ জুবাইর। তবে আদিলের খুনের জন্য উপমার বাবা মা 6 জনকে দোষারোপ করে যাচ্ছে। এদিকে উপমা পাথরের মতো ভাইয়ের রক্তাক্ত জামা কাপড় হাতে নিয়ে বসে আছে। মিসেস জুলেখা পুরো ঘরে দৌড়ে দৌড়ে ছেলেকে খুঁজছেন আর পাগলামো করছেন। তাদের এলাকার সবাই জেনে গেছে তারা মৈত্রীদের সাথে আত্মীয়তা করেছে। প্রতিবেশীরাও কানাঘুষা করছেন। একেই বলে প্রভাবশালীদের ঘরে মেয়ে বিয়ে দেওয়ার নমুনা। বলছে মিসেস জুলেখা এসব শুনে উপমাকে ইচ্ছে মতো চড় মারলেন আর বললেন, তোর জেদের জন্য আমার ছেলে আজ বলির পাঠা হয়েছে। আমার ছেলেকে মেরে দিয়েছে ওরা। উপমার বাবা থানায় গিয়ে তুর্য ও তার বন্ধুদের নামে মামলা করেন, কিন্তু ক্ষমতার কাছে একজন বাবার পরাজয় হলো। মুর্শিদ জুবাইর জানতেন আবেগী হয়ে উপমার মা বাবা 6 জনের নামে মামলা করতে যাবেন, কিন্তু তারা তো নির্দোষ। তবে এই মুহূর্তে ছেলেহারা বাবা মা এই সত্যটা বুঝতে চাইবেন না। তাই আগে থেকেই তিনি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে পুরো প্রশাসনকে নিজের দিকে করে ফেলেছেন। আর থানায় উপমার বাবার দেওয়া অভিযোগটাও আর গ্রহণ করা হলো না। এদিকে ইমন মাউসিয়াতকে ফোন করে বলে, মাও, তোমাকে আরো অপেক্ষা করতে হবে। আদিল ভাইয়ের খুন হয়েছে। মাউসিয়াত ধপ করে চেয়ারে বসে বলে, কিভাবে? ইমন সবকিছুই মাউসিয়াতকে খুলে বলল। সব শুনে মাউসিয়াত কান্না ভেজা কণ্ঠে বলে, প্লিজ এসব এসব ছেড়ে দাও। আল্লাহ সেই খুনিদের শাস্তি দিবেন। তোমরা এসবে আর জড়াতে যেও না। আর তোমরা সবাই কলকাতায় চলে আসো। আমরা এখানেই ভালো থাকবো। এখানে সিটিজেনশিপ নিলে আর কিছু হবে না। ইমন বলল, এখন তো জবাব না দিয়ে আর সরে আসতে পারবো না। এতদিন আমাদের আমানতের জন্য এত দূর এসেছি, এখন অন্যের আমানতের জন্য লড়াই করব। এখন আর পিছু হটার সময় নেই। আপাতত বিয়ের তারিখ পেছাতে হবে। 2 মাস পর সব চিন্তা ভাবনা করব। বিয়ে নিয়ে আমার হুড়োহুড়ি নেই। আমি জানি দিন শেষে তুমি আমারই থাকবে, কিন্তু তোমাকে নিয়েই আমার চিন্তা, স্পেশালি আরণিকাকে নিয়ে। ওকে কলকাতায় পাঠিয়ে দাও, আমার সাথে থাকুক। ওখানে যদি ওর কোনো বিপদ হয়। একসাথে বেঁচে ফিরেছি, একসাথে বেড়ে উঠেছি, মরলেও একসাথেই মরব। যতক্ষণ বেঁচে থাকবো জুবাইর আঙ্কেলের আমানতের হেফাজত করব। অরণিকার কিছু হবে না। আমরা 6 জন ওর জন্য যথেষ্ট। এদিকে তুর্য উপমার পাশে এসে বসে। উপমা মলিন মুখে দেয়ালে হেলান দিয়ে মেঝেতে বসে আছে। তুর্য তার হাতটা উপমার হাতের উপর রাখতে উপমা এক ঝটকায় সে হাত সরিয়ে দিয়ে বলে, দূরে সরে যাও আমার কাছ থেকে। তোমার জন্য আমার ভাইয়ের খুন হয়েছে। তুমি আমার ভাইয়ের আসামি। যাও এখান থেকে। উপমার মুখ থেকে তুমি ডাকটা শুনে তুর্য বুঝতে পারলো তাদের সম্পর্কে অনেক বড় পরিবর্তন এসে গেছে। বিয়ের পর থেকে উপমা তাকে আপনি করে ডেকেছে, আর আজ প্রথম তাকে তুমি করে ডাকছে। তুর্য বলল, ভাইয়ের সাথে যা হয়েছে তার জন্য আমি খুব গিল্টি ফিল করছি। আর যে খুন করেছে তাকে আমরা ছাড়বো না, তাকে আমরা শাস্তি দেব। উপমা তার ছেলে সুরে বলল, এত বছরে নিজের বাবা মার খুনিদের শাস্তি দিতে পারছো না, আর আমার ভাইয়ের খুনির শাস্তি দেবে? আমার ভাইয়ের খুনের হাসালে আমাকে তুর্য। আমি তোমার কে? হ্যাঁ, আমি এত বছর তোমার রক্ষিতা হয়েই আছি, যাকে তুমি শারীরিক চাহিদা মেটানোর জন্যই ব্যবহার করেছো। শুধু তোমার কাছ থেকে এতটুকু পরিমাণ ভালোবাসা আমি পাইনি। তুর্য উপমার হাত ধরে বলল, ছি, কি বলছো তুমি এসব? তুমি আমার ওয়াইফ, তুমি আমার বাজে শব্দ কিভাবে নিজের জন্য ব্যবহার করছো? আমি তোমার ওয়াইফ, এটা শুধু তোমার রাতেই মনে আসে, তাই না? তুর্য উপমার হাতটা নিজের বুকের সাথে লাগিয়ে বলল, আল্লাহর ওয়াস্তে তুমি এসব কথা বলে বন্ধ করো। আমি অনেক খারাপ,
তবুও নিজেকে নিয়ে এমন কথা বলো না। তুমি আমার কাছে অনেক সম্মানের। প্লিজ উপমা, এমন কথা আর বলো না। উপমা তুর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তুর্য তার হাতের ক্ষতস্থান চেপে ধরে কুঁকড়ে ওঠে। উপমা এক নজর তুর্যের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর উপমার বাবা এসে তুর্যের হাত ধরে তাকে টেনে বাইরে নিয়ে গেলেন আর বললেন,